দেখুন হ্যানয় ওল্ড কোয়ার্টারের অবস্থা দেখুন, গাছ পড়ে কি অবস্থা হয়ে গেছে, বাড়ি ঘরদোর ভেঙে গেছে। এই হলো সেন্ট জোসেফ ক্যাথিড্রাল, রোমান ক্যাথলিক চার্চ একটা এটা। মাছের ঝাল ভাত এসে গেছে, কিন্তু এই হলো মাছের ঝাল। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ফ্রম হ্যানয়, দ্য ক্যাপিটাল সিটি অফ ভিয়েতনাম। পরশুদিনই এখানে টাইফুন তাণ্ডব চালিয়ে গেছে, ঠিক আছে। তো আজকে আমরা হ্যানয় সিটি ট্যুর করছি। এখান থেকে একটা গ্র্যাব বুক করলাম, হ্যানয় ওল্ড কোয়ার্টারে আমি রয়েছি। এখান থেকে গ্র্যাব বুক করে যাচ্ছি আমরা ফার্স্টে ট্রেন স্ট্রিটের দিকে। 3:30টার সময় একটা ট্রেন যাবে, তো ট্রেন স্ট্রিট থেকে ঘুরে বাকি মানে সাইডগুলো আমরা ঘুরবো হ্যানয়ের। আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাবো হ্যানয় সিটি ট্যুর, হ্যানয়ের স্ট্রিট ফুড এবং হ্যানয়ের নাইট লাইফ। তো দেখতে থাকুন এবং ভিডিও শেষ অবধি দেখুন। দেখুন হ্যানয় ওল্ড কোয়ার্টারের অবস্থা দেখুন, গাছ পড়ে কি অবস্থা হয়ে গেছে, বাড়ি ঘরদোর ভেঙে গেছে। মানে টাইফুন একদম পুরো হ্যানয় শহরকে না লন্ডভন্ড করে দিয়েছে। এইদিকে দেখুন, সামনে এই লেকটা দেখছেন, এটার হলো হন কিয়েম লেক খুব সম্ভবত। এই যে এখনো রেস্টোরেশন ওয়ার্ক চলছে অনেক জায়গাতে হ্যানয়তে, কিন্তু এখনো পাওয়ার নেই, ইলেকট্রিক একদমই বেশ কিছু জায়গাতে নেই। হ্যালং বেতে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম, কিন্তু মানে মেন যে টাইফুনটা ল্যান্ডফল করেছে সেটা ওই হ্যালং বের দিকেই, ওখান থেকে হ্যানয়তে ঢুকেছে। আমরা আয়লা আমফান দেখেছি, এখানে 170 কিলোমিটার/আওয়ার স্পিডে কিন্তু সুপার টাইফুন চলে গেছে একটা। তবুও সিটিটা দাঁড়িয়ে রয়েছে, অনেকটাই ভালো কন্ডিশনে রয়েছে, খুব একটা খারাপ কন্ডিশন নয়, বাট ক্ষতিও কিন্তু অনেক হয়েছে। আর আমাদের হোটেল ছিল কিন্তু হ্যানয় ওল্ড কোয়ার্টারে। ওল্ড কোয়ার্টারটাই সব থেকে বেস্ট প্লেস থাকার জন্য, কারণ এখান থেকে সমস্ত অ্যাট্রাকশনসগুলো কাছাকাছি হয়। আমরা আসলাম কিন্তু এইবার বিখ্যাত ট্রেন স্ট্রিটে, হ্যানয়ের সেই বিখ্যাত ট্রেন স্ট্রিটে আমরা আসলাম। মিটাগেজ ট্রেন লাইন, এটা হলো বিখ্যাত ট্রেন স্ট্রিট হ্যানয়ের। এখানে অনেক পুরো লাইনের ধারে অঢেল ক্যাফে অ্যান্ড অল রয়েছে। সেই ক্যাফেগুলোতে আপনারা বসে কোনো ড্রিঙ্ক নিতে পারেন, খাবার খেতে পারেন। তো এই ট্রেনের ট্র্যাক ধরে হাঁটতে পারেন, এবং একদম ট্রেনের ট্র্যাকের গা ঘেঁষে কিন্তু এই রেস্টুরেন্ট আর ক্যাফেগুলো রয়েছে। সন্ধ্যেবেলার পরে কিন্তু জায়গাটা আরও সুন্দর লাগবে, এবং অনেক আলো আরও জ্বলে উঠবে এখানে। সন্ধ্যেবেলা পরেও আমরা আসবো 8:30টার সময়, সন্ধ্যেবেলা একটা ট্রেন যায় এখান থেকে। এরকম পাশে হোটেল বসার জায়গা রয়েছে, একদম ট্রেনের গা ঘেঁষে বসতে পারবেন, এবং দেন নিজের ড্রিঙ্ক এনজয় করতে করতে এরকম ট্রেন দেখতে পারবেন। এই ব্যাপারটা আমাদের কাছে তো অ্যাটলিস্ট একদম নতুন না, কারণ আমাদের কলকাতায় যারা বিধাননগর থেকে পার্ক সার্কাস গেছেন ট্রেন ধরে, তাদের কাছে এই ব্যাপারটা নতুন হওয়ার কথা নয়। কারণ হচ্ছে এইখান থেকে আমাদের ওইখানেও কিন্তু এরকম লাইনের ধারে অঢেল দোকানপাট সমস্ত কিছু আছে, ঠিক আছে, লোকের বাড়ি ঘরদোর সব কিছুই আছে। যাই হোক, এত সুন্দর ডেকোরেটেড না, ওটা আনঅথরাইজড আর এটা এদের কাছে অথরাইজড, এটাই পার্থক্য দুটোর মধ্যে। হ্যানয় আসছেন, ওল্ড কোয়ার্টারে যদি আপনাদের হোটেল হয় বা ওল্ড কোয়ার্টারে যদি আপনারা থাকেন, দেন ওল্ড কোয়ার্টার থেকে কিন্তু সমস্ত জায়গা বেশ
পায়ে হাঁটা ডিস্টেন্সে আর কি, মানে হেঁটে হেঁটেই ঘুরে দেখতে পারবেন। যেমন আমরা এখন ট্রেন স্ট্রিট থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে অপেরা হাউসের দিকে। তো অপেরা হাউস হ্যানয়ের একটা খুব আইকনিক ল্যান্ডমার্ক, তো ওটা দেখতে যাব। রাস্তায় পড়বে আমাদের হোয়ান কিএম লেক। লেকটা আমাদের হোটেল থেকে একদমই সামনে। তো লেকটা পার করেই আমরা যাব হচ্ছে অপেরা হাউসের দিকে। আর ট্রেন স্ট্রিট আসলাম, ট্রেন স্ট্রিট দিনের বেলায় দেখার থেকে আমার মনে হয় রাত্রির বেলা দেখা বেটার। রাত্রিরেও আসবো ট্রেন স্ট্রিট দেখতে, এবং রাত্রিরের ভিডিওটাও আপনাদেরকে দেবো, দিনের ভিডিওটাও দেবো, দুটোই ভিডিও দেবো। দিনে অতটাও লাইট জ্বলে না, যে কারণে ঠিক আছে, ভালো লাগে জায়গাটা, কিন্তু রাত্রিরে ট্রেন স্ট্রিটের না মানে দৃশ্যটা একটু আলাদা রকমেরই হয়। দেখুন টাইফুনের পরে হ্যানয়ের অবস্থা দেখুন, গাছটা পুরো উপড়ে গেছে। এইখানে দেখুন সিমেন্টের উপরে গাছ বেরিয়ে গেছে, কিন্তু মানে কি ইম্প্যাক্ট পড়েছে টাইফুনটার, জাস্ট ভাবার বাইরে। ট্রেন স্ট্রিট থেকে বেরিয়ে হেঁটে ওই 5 থেকে 7 মিনিট লাগলো। আমরা এবার আসলাম হোয়ান কিএম লেক, লেকটার নাম। সিটির মধ্যেই একদম, বেশ সুন্দর, ভালো বেশ লেকটা, অনেকটা আমাদের ঢাকুরিয়া লেকের মতনই, কিন্তু পাশ দিয়ে হাঁটাচলা করারও সুন্দর জায়গা রয়েছে। লোকে জগিং টগিং করছে, সন্ধেবেলায় আরও ভালো হবে। কিন্তু ওয়েদার মারাত্মক পরিমাণে হিউমিড, গরম নয় বাট মারাত্মক পরিমাণে হিউমিড ওয়েদার। কিন্তু এইদিকে গাছগুলো তো ভেঙে পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। মাঝখানে একটা সুন্দর স্ট্রাকচার রয়েছে, প্যাগোডা টাইপ অফ। সন্ধ্যের পরে কিন্তু এই লেকের পাশে এসে বসে সময় কেটে যাবে। আশা করি সন্ধ্যের পরের ওয়েদারটা এরকম হিউমিড হবে না। এখন যে লেভেলের ভয়ঙ্কর পরিমাণে হিউমিড ওয়েদার, সন্ধ্যের পরে ব্যাপারটা হয়তো আলাদা হবে। যাই হোক, এই লেকের ধার দিয়েই কিন্তু হেঁটে আমরা যাব অপেরা হাউসে। লেক থেকে বেরোলে লেকের ঠিক উল্টো দিকে কিন্তু পাবেন হচ্ছে ম্যাকডোনাল্ডস। যেহেতু হ্যানয় ক্যাপিটাল সিটি, এখানে কিন্তু খাবারের সব রকম অপশান পাওয়া যাবে। আর এই যে দেখছেন, এটাই হলো কিন্তু ভিয়েতনামের রিক্সা, মানে 3 চাকার রিক্সা এটা। কিন্তু সামনে এই যে ম্যাকডোনাল্ডস রয়েছে, আর এদিকে এটা একটা শপিং মল। ট্রেন স্ট্রিট থেকে বেরিয়ে হোয়ান কিএম লেকের জাস্ট পাশ দিয়ে সোজা রাস্তা ধরে গুগল ম্যাপ ফলো করে আমরা এসে পৌঁছলাম কিন্তু হ্যানয় অপেরা হাউসের সামনে। 1911 সালে এই অপেরা হাউস তৈরি হয়েছিল। আর ঠিক এর পাশেই রয়েছে কিন্তু হ্যানয়ের বিখ্যাত হিলটন হোটেল। আর ওইদিকে হপ অন হপ অফ বাস দাঁড়িয়ে আছে। যেমন আমরা বলেছিলাম যে হপ অন হপ অফ বাসে করে পুরো হ্যানয় সিটি ট্যুর একটা হয়। হ্যানয়ের বিজি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অপেরা হাউস থেকে 1 কিলোমিটার মতো হাঁটলাম, 10 মিনিট মতো টাইম লাগলো। এখানে রাস্তা পার হওয়া একটা জ্বালা। যাই হোক, এসে পৌঁছালাম হচ্ছে আর একটা অ্যাট্রাকশন হ্যানয়ের, সেটা হলো সেন্ট জোসেফ ক্যাথিড্রাল। পুরনো সময়ের একটা ফ্রেঞ্চ ক্যাথিড্রাল, যতদূর আমার মনে হয়। এটা এই হলো সেন্ট জোসেফ ক্যাথিড্রাল, রোমান ক্যাথলিক চার্চ একটা। এটা 1884 কি 86 সালে এটা হয়তো তৈরি হয়েছিল। দেখছিলাম আমি এখানে, ডিটেলটায় পড়ে আমি ভুলেও গেলাম। বাট আকাশে এত কালো মেঘ না, যে কোনো সময় ঝেপে বৃষ্টি আসবে। কিন্তু হ্যানয় আসলে, হ্যানয়তে কিন্তু ঘোরার জন্য এটা একটা মাস্ট ভিজিট প্লেসের মধ্যে পড়ে। সুন্দর আর্কিটেকচার। এবার আমরা একটু ক্যাথিড্রালটার ভেতরে যাব, দেখি ভেতরে ঢুকতে দেয় কিনা। যতদূর দেখেছিলাম 5টা অবধি খোলা থাকে ভেতরটা।
হ্যানয় শহরের লোকাল দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য সবথেকে চিপেস্ট অপশন হলো couchsurfing.com বা getyourguide.com। এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা কিন্তু ফ্রি ওয়াকিং ট্যুর বুক করতে পারেন। এই ওয়াকিং ট্যুরে স্থানীয় কোনো একটি ব্যক্তি যারা ইংরাজি জানে তাদের সঙ্গে আপনারা এই পুরো যত দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ঘুরে দেখতে পারেন এবং বিনিময়ে কিছু একটা পরিমাণের অ্যামাউন্ট তাদের টিপ দিতে পারেন। সেন্ট জোসেফ ক্যাথিড্রাল থেকে বেরিয়ে 10 মিনিটের মতো হাঁটা পথেই আমরা কিন্তু পৌঁছে গেছিলাম হোয়া লো প্রিজন মেমোরিয়ালে। 50,000 ভিয়েতনামিজ ডং করে টিকিট নিল আমাদের এখানে। দুজন আসলাম, 1 লাখ ডং দিলাম। ভিয়েতনামিজ যে ওয়ার হয়েছিল, ফ্রেঞ্চ ওয়ার বা আমেরিকানদের সঙ্গে ওয়ার, তার সেই সময়কার প্রিজনারদেরকে কীভাবে রাখা হতো সেটাই এই মিউজিয়ামে দেখানো আছে। আর এই মিউজিয়ামে ঢুকলে এখানে অডিও গাইডেড ট্যুরও কিন্তু পাওয়া যায়। কীরকম ব্যাপারটা আমি আপনাদের দেখাচ্ছি একটু। এরকম একটা অডিও গাইডেড ট্যুর পাওয়া যায়, কানে হেডফোন থাকবে, আপনি যেখানে যেখানে যাবেন সেখানকার হিস্ট্রির ব্যাপারে কিন্তু এটা অটোমেটিক আপনার কানে চলতে থাকবে। এর জন্য আলাদা 1 লাখ ডং পে করতে হলো একজনের জন্য। এবার আমরা আসলাম মিউজিয়ামটার ভেতরে। 1896 সালে এই জেলটা বানানো হয়েছিল ফ্রেঞ্চ কলোনিস্টদের দ্বারা। এখানে বিভিন্ন ফটো রয়েছে তখনকার। জায়গাটার নাম ছিল হচ্ছে হোয়া লু প্রিজন। এখানে এই যে 3 নম্বর 4 নম্বর করে রয়েছে না, আপনার যে ডিভাইসটা দিয়েছে আমাকে, এই যে এই ডিভাইসটা, এখানে 3 নম্বর বা 4 নম্বর টিপলে সমস্ত মানে ডিটেলগুলো কিন্তু আপনার কানে আপনি শুনতে পারবেন হেডফোনে। এই ব্যাপারে মানে একরকম কাইন্ড অফ গাইড এটা। তখনকার দিনে যারা পলিটিক্যাল প্রিজনার ছিল তাদেরকে এরকম জামা দেওয়া হতো, কিন্তু এক সাইড এটা দেওয়া হতো সামারের জন্য, আর এই ব্ল্যাঙ্কেটওয়ালা এই জামাটা দেওয়া হতো উইন্টারের জন্য। আর এগুলো তাদের বিভিন্ন রকম সামগ্রী। আমি অ্যাকচুয়ালি কানে হেডফোন লাগিয়ে গাইডটা শুনছি, শুনে আর কি আপনাদেরকে দেখাচ্ছি। এই সেলটা হলো কিন্তু সেল ই, ঠিক আছে। এখানে 1930-31 সালে সমস্ত ভিয়েতনামিজ কমিউনিস্ট যারা প্রিজনার ছিল তাদেরকে কিন্তু এই জেলটাতে বন্দি রাখা হতো এবং অকথ্য অত্যাচার কিন্তু তাদের ওপর করা হতো। এখানে দেখছেন তাদের রেপ্লিকা কিছু বানানো রয়েছে। হ্যানয়তে আসলে কিন্তু এই জায়গাটা দেখে যেতে পারেন। হ্যানয়ের হিস্ট্রি সম্পর্কে মানে ভিয়েতনামিজ হিস্ট্রি সম্পর্কে কিন্তু অনেকটা জানতে পারবেন। এই হোয়ালু প্রিজন বা জেলখানা বানানো হয়েছিল কিন্তু ফ্রেঞ্চ কলোনিস্টদের দ্বারা। তখনকার দিনে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামী বা কমিউনিস্ট নেতাদের ওপর কি অকথ্য অত্যাচার করা হতো তারই সাক্ষ্য বহন করে চলেছে কিন্তু এই হোয়ালু প্রিজন বা জেলখানা। বৃষ্টির মধ্যেই কিন্তু জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছি আমরা। ওইদিকে যে প্রিজনগুলো মানে সেলগুলো দেখলাম, ওই সেলগুলো ছিল কিন্তু ছেলেদের জন্য, মেলদের জন্য। আর এই জায়গাটা হচ্ছে কিন্তু এই সেলগুলো হচ্ছে ফিমেল যারা কমিউনিস্ট ছিল তখনকার, যারা ফ্রিডম ফাইটার ছিল ভিয়েতনামের, এই সেলগুলো ছিল মহিলাদের জন্য সংরক্ষিত। স্বাধীনতাটা কত কষ্টের মাধ্যমে অর্জন করতে হয় এই জায়গাগুলো দেখলে কিন্তু, আমাদের আন্দামানের সেলুলার জেল, এইসব জায়গাগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারি। ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে যারা জানেন তাদের জন্য বলি যে এই হ্যানয় পয়জনিং যে ঘটনাটা ঘটেছিল, সেইখানে যারা মেন আরোপি ছিল, মেন যারা অভিযুক্ত ছিল, তাদেরকে কিন্তু এই জায়গাটাতে মানে তাদের বিহেড করা হয়েছিল, তাদের মাথা কাটা হয়েছিল। দেখুন এই জায়গাটা এখন মাথা কেটে সেটা প্রকাশ্য রাস্তায় এরকম ভাবে টাঙিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু যাতে অন্য যারা কমিউনিস্ট বিপ্লবী যারা তারা যাতে ভয় পায় এবং লোকাল ভিয়েতনামিজরা যাতে ভয়ে ফ্রেঞ্চ কলোনিজমের এগেনস্টে কোনো মুখ খুলতে সাহস না পায়। সেই জন্য ফ্রেঞ্চ কলোনিয়াল টাইমে ভিয়েতনামিজদের ওপর কিভাবে অত্যাচার করা হতো তার কিন্তু এটা একটা নমুনা দেখতে পাচ্ছেন। বাইরে মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে।
আমরা ওই প্রিজন থেকে ওখানে জাস্ট বসে বসে 1-1.5 ঘন্টা টাইম পাস করলাম, নষ্ট করলাম। আর আমি যাওয়ার সময় এই সেন্ট জোসেফ ক্যাথিড্রালের সামনে দেখে গেছিলাম যে এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। তো রেস্টুরেন্টটা এসেছি, রেস্টুরেন্টের নাম হলো মশালা আর্ট। এবার বক্তব্য হচ্ছে এই পেছনের রেস্টুরেন্টটা মশালা আর্ট আমি দেখাচ্ছি। এবং এখানে একটা দারুণ জিনিস দেখলাম, এখানে মাছের ঝাল যেটা আমরা বলি, সর্ষে বাটা দিয়ে মাছ, মাস্টার্ড ফিশ কারি, এখানকার লোকাল রিভারের মাছ, রেড রিভার যেটা সেখানকার মাছ, এবং বোনলেস, কাটা ছাড়া কিন্তু। তো কাটা ছাড়া মাছ তো খেতেই পারি, তো আমি এখানে স্টিম রাইস আর ওই মাছের এটা ট্রাই করবো। সাথে আরও অনেক রকম ইন্ডিয়ান খাবার আছে। অ্যাম্বিয়েন্স দেখে যেরকম লাগছে, হয়তো অনেক এক্সপেন্সিভ তেমন নয়, মোটামুটি ঠিকঠাক রিজনেবল প্রাইস, কিন্তু বেশি নয়। একটু দেখাচ্ছি রেস্টুরেন্টটা এবং আপনাদের দেখাবো যে এখানকার খাবার, ইন্ডিয়ান খাবার কীরকম। কারণ ইন্ডিয়ান খাবার কিন্তু অনেকেই প্রেফার করেন দেশের বাইরে এসে। একটা জিনিস আমিও দেখি যে বিদেশিদের মধ্যেও কিন্তু ইন্ডিয়ান খাবার কিন্তু প্রচণ্ড পরিমাণের মানে কি বলবো আগ্রহ আছে। কাহা বাইটা কিধার, ঠিক আছে। তো এই হলো বেসিক্যালি রেস্টুরেন্টটা। এখানে এরকম অনেকজন আছে যারা হিন্দি ফিন্দি জানে আর কি। পার্ক স্ট্রিটের কাঠি রোল তো অনেক এজেন হট কাঠি রোলে, এখানে এই রেস্টুরেন্টে কিন্তু কলকাতা কাঠি রোল পাওয়া যাচ্ছে। দেখুন দাম 140, 160। চিকেন শিক কাবাব মানে শিক কাঠি রোল আর কি, যেটা 150, মানে অলমোস্ট আমাদের 500 টাকা। দাম বেশি ডেফিনেটলি, রোলের দাম তো বেশি হবে। এছাড়া এখানে এই যে খাবারের সমস্ত কিছু কিন্তু খাবার এখানে রয়েছে। আচ্ছা, আমাদের মাছের ঝাল ভাত এসে গেছে কিন্তু। এই হলো মাছের ঝাল, ফিলে আছে, বোনলেস, একদম সর্ষে বাটা দিয়ে বানানো। সঙ্গে নিয়েছি আমরা ভাত। দুটোর দাম পড়ছে 2,30,000 ডং। কত হচ্ছে আমি ক্যালকুলেট করে দিয়ে দেবো স্ক্রিনে। যতই নুডল খাই না কেন, এই খাবারটার মধ্যে না একটা আত্মার শান্তি আছে, দারুণ ব্যাপার কিন্তু। আর একটু নুন চেয়ে নিলাম, কাঁচা লঙ্কা চেয়ে নিয়েছি, ব্যাস সুন্দর, একদম বাড়ির ফ্লেভার পুরো আসছে কিন্তু। যারা মনে করছেন যে এখানে এসে আলাদা আলাদা করে খাবেন না, মানে এলাকাটে বা অর্ডার করে, তারা কিন্তু এখান থেকে বুফে নিতে পারেন। বুফেতে কি আছে দেখি, ডিমের কারি, এটা চিকেনের একটা আইটেম, এখানে নান, আচ্ছা চিকেন কোলাপুরি, এটা এখানে রুটি, রাইস, ডাল ফ্রাই, সঙ্গে এখানে কড়াই সবজি, पनीर मखानी, हाँ ठीक है जो भी है वही दिखा देते हैं। পাপড় আছে, গ্রিন স্যালাড আছে, মিক্স ভেজ রায়তা আছে, চাটনি আছে। মেন ব্যাপারটা হলো এখন বুফে ক্লোজ আর কি। আর বুফের রেট হচ্ছে কিন্তু আমাদের কারেন্সিতে 1200, মানে ধরে নিন 1300 টাকা মতো ট্যাক্স নিয়ে। তো দুজন খেলে কিন্তু 2600 টাকা মতো বুফে হয়ে যাবে, এবং আনলিমিটেড কিন্তু সেটা। হেডকোয়ার্টারে আমরা যে বিএনবিটাতে রয়েছি না, এটা একদম হার্ট অফ দ্য সিটিতে, লেকের জাস্ট পাশে। এবং একটু জায়গাটা দেখে, এখানে সমস্ত শপিংয়ের দোকান সব কিছু এখানে রয়েছে, রেস্টুরেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এখানে আছে। এই রাস্তাটায় তো শুধু ভর্তি করে ম্যাসাজ পার্লার আছে, সমস্ত ম্যাসাজ পার্লার কিন্তু এই জায়গাতে আছে। এখানে কিন্তু ঘোরার জন্য অনেক জায়গা আছে, এবং যদি ট্যুর বুক করতে চান, ট্যুর বুক করার জন্য কিন্তু এখানে অনেক এরকম ট্যুর কোম্পানি রয়েছে। আর যে ভুলটা আমরা করেছিলাম, যে আমরা একদম কলকাতা থেকেই ডাইরেক্ট বিএনডি করে নিয়ে এসেছিলাম, যে কারণে কনভার্সন রেট আমাদের বেশি লেগেছিলো। তার থেকে বেটার এই যে ট্যুর এজেন্সিগুলো আছে না, এই ট্যুর এজেন্সিগুলোতে এসে এরাই কিন্তু মানে কারেন্সি এক্সচেঞ্জও করে, এবং এক্স্যাক্ট সেদিনকার যে রেট থাকে গুগলে, মানে ভিয়েতনামিজ ডংয়ের এগেনস্টে, মানে ডলারের এগেনস্টে ভিয়েতনামিজ ডং, এক্স্যাক্ট সেই রেট কিন্তু এরা দেয়। তো আপনার কনভার্সন ফিসও কিন্তু আলাদা করে কিছু লাগে না তাই জন্য। আচ্ছা, ভিয়েতনামে আসলে এটা এই খাবারটা কিন্তু মাস্ট, এটা হলো বানমি। কীভাবে বানায় আমি একটু দেখিয়ে দিই। এর মধ্যে সেদ্ধ নুডল দিল, ধনে পাতা দিচ্ছে, করিয়েন্ডার, ওকে ওকে ওকে, ধনে পাতা দিল, শশার এরকম স্লাইস কাটা রয়েছে, শশা দিল, ঠিক আছে। আমি বলছিলাম স্পাইসি করতে, তো এইভাবেই বানালো, এই হয়ে গেল প্যাক। মালটা কিন্তু বেশ ভালো খেতে। আমি দানাঙে খেয়েছিলাম, দানাঙেরটা আরও সুন্দর ছিল। এখান থেকেও একদিন খেয়েছি, মোটামুটি লাগলো। আর এই যে এসছে কিন্তু চিলি সস, দোকানটা আমরা এসছি, দোকানটার নাম হলো মেট, MET। যারা ভেজিটেরিয়ান খাবার পছন্দ করেন তারাও কিন্তু এখানে এসে খাবার ট্রাই করতে পারেন। আমরা এখানে এসে কিন্তু এই ফো অর্ডার দিয়েছি, আর এটা অ্যাকচুয়ালি একটা ভালো রেস্টুরেন্ট প্রপারলি, যেখানে এখানে মানে কার্ডও অ্যাকসেপ্ট হয়। ইউজুয়ালি ভিয়েতনামে কিন্তু কার্ড সব জায়গায় অ্যাকসেপ্ট করে না। তো আমরা অর্ডার দিয়েছি ফো উইথ চিকেন। বেশ একটু দেখাই জিনিসটা কি। এটা হলো রাইস নুডল,
ঠিক আছে, সঙ্গে চিকেন আছে। এই যে এটা আমরা কিন্তু হুইতে যাওয়ার সময় কিন্তু আমরা এই খাবারটা খেয়েছিলাম। এর সঙ্গে এটা বেসিক্যালি বয়েলড, ঠিক আছে, সঙ্গে ধনেপাতা আছে, ভেতরে পেঁয়াজ আছে, আর এরকম কিছু টেন্ডার মিট পিস আছে, চিকেনের মিট, এটা বিফ দিয়েও হয় আর চিকেন দিয়ে হয়, পর্ক দিয়ে হয়, এরকম রাইস নুডল, সঙ্গে নিয়েছি কোক। আর এখানে আলাদা করে গ্রিন চিলি আর লেবু দিয়ে গেছে, যদি আমাদের লাগে আমরা এটা ইউজ করতে পারি নিজেদের টেস্ট অনুযায়ী। এখানে সস রয়েছে 3 রকমের। একটু খাবারটা এবার খাই, ট্রাই করি। ভিয়েতনামে আসলে কিন্তু এই ফোটা মোটামুটি একটা মাস্ট ইট ডিশ আর কি। খুবই ফ্লেভারফুল। সঙ্গে আমি লঙ্কাটা মিশিয়ে নিয়েছি, কোক নিয়েছি সঙ্গে। দাম এখানে একটু বেশি, বাট আমরা যেটা পুরীতে যাওয়ার সময় রাস্তার ধারে ধাবাতে যেটা ফোটা খেয়েছিলাম ওটার সঙ্গে একটা ডিফারেন্ট। এটা কিন্তু খুবই ফ্লেভারফুল এবং খুবই টেস্টি, দারুণ লাগছে খাবারটা। সঙ্গে একটু লেবু অ্যাড করলাম আর লঙ্কা অ্যাড করলাম, কারণ আমরা ইন্ডিয়ান তো, আমরা স্পাইসি খেতে পছন্দ করি। আর সয়া সস আছে, সয়া সসও নিতে পারেন, আমি সয়া সস অ্যাড করলাম, আর একটু চিলি সস অ্যাড করে নিই। পুরো ব্যাপারটা কিন্তু দারুণ ফাটাফাটি খেতে হয়েছে। এবার হাঁটতে হাঁটতে আমরা আসলাম ডন জুয়ান মার্কেটে। এটা বেসিক্যালি উইকেন্ড মার্কেট, আজকে বুধবার, তাই জন্য পুরো মার্কেট বসেনি। আর এখানে বিক্রি হচ্ছে কিন্তু এরকম পক সসেস, 15,000 BND করে দাম। এই যে পক সসেস, আমি তো যদিও যাই হোক পর্ক খাই না। কেমন খেতে দেখে খেয়ে বল? ভালো ভালো, কি ঝাল, মিষ্টি, নোনতা? বাহ, আমি বলছিলাম না ভিয়েতনামকে স্ট্রিট ফুড হেভেন বলা হয়, এই কারণে বলা হয়। এবং আমরা ফো খেলাম যে রেস্টুরেন্টটা, ওটা একটা প্রপার ভালো রেস্টুরেন্ট, গুগলের রিভিউ দেখে আমি গেছিলাম। কিন্তু রাস্তাতেও অনেক দোকান আছে, ওইসব দোকান থেকেও কিন্তু খাবার খেলে বেশ ভালোই টেস্টি খাবার বানায় কিন্তু। এখানে চিকেন সসেজও আছে। হ্যানয় স্ট্রিট ফুড ট্রাই করতে করতে আমরা এখন আসলাম এখানকার স্ট্রিট ফুড ট্রাই করতে। এরকম রাস্তার ধারে বললাম না বসার জায়গা রয়েছে এখানে, এরকম অনেক অনেক বসার জায়গা আছে রাস্তার ধারে। আর এখানে এসে আমরা ট্রাই করছি হ্যানয়ের আর একটা অথেন্টিক ডিশ, সেটা হলো বুন চাও। বেসিক্যালি এটা এইরকম, এই যে পর্ক আছে, সঙ্গে অনেক ভেজিটেবলস আছে, এখানে লেটুস, আর এটা রাইস নুডল। আমি পর্ক খাই না, তাই জন্য আমার ভাই খাচ্ছে খাবারটা। আর আমি নিয়েছি এখানে চিকেন ফ্রাইড নুডল, বললাম স্পাইসি করতে, স্পাইসি এরা বোঝেও না, এই কাঁচা লঙ্কা দিয়ে চলে গেছে কিন্তু। একটু খাবারটা খেয়ে বল একটু কেমন। এই রাইস নুডলটাকে এটার সঙ্গে মিক্স করে খেতে হয়। কেমন খেতে? ঝাল, একটু মিষ্টি মিষ্টি খেতে। আচ্ছা, আর পর্ক? যারা পর্ক খায় তারা বুঝতে পারবে। আমি পর্ক বিফ দুটোই কোনোটাই খাই না, চিকেনটাই খাই শুধুমাত্র। সফট, ঝাল সফট, কিন্তু খুব মিষ্টি খেতে। ঝাল ঝাল নয় একদমই। যাই হোক, এই হলো বুন চাও, এখানকার ফেমাস খাবার। আর আমারটা তো নর্মাল ফ্রাইড নুডল, চিকেন ফ্রাইড নুডল। খাওয়া দাওয়া পর্ব তো শেষ হলো। বুন চাও এমনভাবে এমন কিছু সুন্দর ভালো লাগেনি, উল্টে ভালোই লাগেনি আমরা বলতে পারি। কারণ আমি তো খাইনি যদিও, মানে ভাই খেলো, ও বললো যে একদমই ভালো না বুন চাও খেতে। লোকাল খাবার ট্রাই করলাম, এটাই ঠিক আছে, ভালো না। এক্সপিরিয়েন্স করা উচিত, সব খাবার যে খেতে ভালো লাগবে আমাদের এরকমও ব্যাপার নয়। এদের টেস্টে এটা ভালো লাগে, আমাদের টেস্টে আমার পছন্দ হয়নি। আবার আমাদের হয়তো ভাত ডাল আলু পোস্ত এদের পছন্দ হবে না, তো ঠিক আছে, কালচারাল গ্যাপ সব জায়গাতেই থাকে একটা, সেটা কোনো ব্যাপার নয়। হ্যানয়তে আসলে এটা হলো একদম এক্স্যাক্টলি সিটি সেন্টার হ্যানয়ের। এখানে অনেকগুলো ক্যাফে আছে, লাইকা ক্যাফে, 3 স্টোরি বিল্ডিং, এখানে 1930 বিস্ট্রো। এই আমার খাবার চলে এসেছে, খাবার ডাকছে। আর যেটা সব থেকে বড় কথা, মাস্ট ইট যেটা এখানে এসে, সেটা হলো এই হ্যানয়ের ক্রোসা অ্যান্ড কফে। লাইক দে মেক সাম বেস্ট ক্রোসা অ্যান্ড ডোনাট ইন ভিয়েতনাম, আই মাস্ট সে দিস। আমার এসে গেছে, আমি নিয়ে যাচ্ছি, এটা একদম বাড়ি অবধি যাবে আমাদের। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। ওকে, দিস ইজ দ্য চিজ কেক। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো আমি ডোনাট নিলাম এখান থেকে, আর 5টা ডোনাট নিলাম, তো একটা আমাকে চিজ কেক ফ্রিতে দিল। বাট বিলিভ মি, আমি কালকে এখান থেকে ডোনাট ট্রাই করেছিলাম এবং ক্রোসা ট্রাই করেছিলাম,
Seriously, this is the best donut and best croissant I have ever had in my life. হ্যানয়েতে আসলে এই জায়গাটা থেকে কিন্তু একবার ডোনাট খেয়ে দেখতে পারেন, সারা জীবন মনে থাকবে, এত টেস্টি ডোনাট এরা বানায়। আর এখানে এই ক্যাফেগুলোতে বসে কিন্তু বিজি সিটি লাইফের মজা নিতে পারেন। ওপরে একদম 1 2 3 4 4টে ফ্লোর আছে। ঠিক এর উল্টো দিকেই রয়েছে কিন্তু KFC, আর এদিকে রয়েছে ডমিনোস পিৎজা। এতে এসে যারা নাইট লাইফ এনজয় করতে চান তাদের জন্য কিন্তু সেরা গন্তব্য হচ্ছে বিয়ার স্ট্রিট। এই যে সামনের জায়গাটা, এই রাস্তাটা পুরোটার নামই হলো বিয়ার স্ট্রিট। আমাদের বিএনবিটার লোকেশনটা এতটাই ভালো, আমরা জানতামও না। ম্যাপে যখন সার্চ করলাম দেখলাম আমাদের বিএনবি থেকে এই জায়গাটার ডিস্টেন্স হচ্ছে জাস্ট 500 মিটার, মানে সমস্ত কিছু এখানে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে। আর এই রাস্তাটাই সোজা গিয়ে মিশছে কিন্তু অপেরা হাউসে। সমস্ত কিছু এখানে রয়েছে, এটা মেনলি সিটি সেন্টার আর কি। এবং হোটেল ক্যাফে রয়েছে। আর এই রাস্তাগুলো বেসিক্যালি অকুপাইড থাকে। এরা কি সিস্টেমে চলে আমি একটু দেখাই এখানে গিয়ে আপনাদেরকে। একদম নিচ অব্দি এরা চেয়ার রাখে এবং এখান থেকে গাড়ি যায় না নর্মাল টাইমে। এখন যাচ্ছে, নর্মাল টাইমে যায় না। এখানে এসে কিন্তু বিয়ার এখানে খুব সস্তা। প্লাস এখানে এসে যদি হ্যানয়েতে এসে স্ট্রিট ফুড ট্রাই করতে যান, দেন বানমি, যেমন এই যে এখানে দেখছেন বানমি বিক্রি হচ্ছে। সি ফুড অনেক পাওয়া যায়। চারপাশে দেখছেন সুভিনিয়ারের অঢেল দোকান আছে এখানে, প্লাস ম্যাসাজ পার্লার অনেক আছে। এরকম অনেক সুন্দর সুন্দর দোতলা ক্যাফেও কিন্তু এখানে আছে। দেখে মনে হতে পারে দাম অনেক, বাট একদমই নয়, বেস্ট রিজনেবল দাম কিন্তু। সি ফুড, লোকাল কুইজিন সব কিছু বিক্রি হয় কিন্তু এখানে। এই যে দেখছেন অঢেল খাবার দোকান কিন্তু রাস্তার আশেপাশে, অঢেল মানে খাবার এবং ড্রিঙ্ক দুটোরই দোকান কিন্তু এগুলো। আর দামও কিন্তু এইসব জায়গাগুলো থেকে খেলে কিন্তু দাম যথেষ্ট চিপ। আচ্ছা সুইচ মানে নো 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 এই যে এখানে দেখতেই পাচ্ছেন, এই দিকেও অনেক দোকান আছে, এই সাইডেও অনেক দোকান আছে। নো 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 খুবই ক্রাউডেড এরিয়া। হ্যালো সিনচাও সিনচাও। Not now. Xin chào. No, no, no. মানে কাইন্ড অফ পাটায়ার ওয়াকিং স্ট্রিট কিন্তু এটা একরকমের। এইগুলো নাইট ক্লাব এক একটা। হ্যালো 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 নো নট নাও। কেমন লাগলো আপনাদের হ্যানয়ের নাইট লাইফ? যে এখানে আসলে এখানে একটু বিয়ারের দাম একটু বেশি, বাইরে থেকে ড্রিঙ্ক করে আসুন, এখানে একটা ড্রিঙ্ক নিয়ে বসুন, অ্যাম্বিয়েন্সটা এনজয় করুন, ডান্স করুন। বিভিন্ন কান্ট্রির লোকরা এখানে আসে, ইন্ডিয়ান তো ভর্তি আছে, একটার পর একটা দারুণ দারুণ বার আছে, কিন্তু দারুণ দারুণ নাইট ক্লাবস আছে। নাইট লাইফ এনজয়ের জন্য কিন্তু পাটায়ার পরেই এখন মনে হয় হ্যানয়ের নাম এসে গেছে। যাই হোক, আমাদের এবার মনে হয় হোটেলের দিকে যেতে হবে, রাত হয়ে গেছে অনেক, প্রায় 1টা বাজে রাত্রির বেলা এখন। বাট লোকজনের কিন্তু কমই নেই,
যথেষ্ট বৃষ্টি হালকা হালকা হচ্ছে, লোকজন কিন্তু কম নেই এখানে।